আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন। আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না, নায়ক ইলিয়াস কাঞ্চনকে আমরা লিগ্যাল নোটিশ দিচ্ছি এবং সতর্ক করছি জনতার বাংলাদেশ পার্টির নামে আমাদের আইনজীবীদের 16 বছর পণ্ডিতই ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো এবার আওয়ামী লীগের পক্ষে কথা বলে ফেসে গেলেন ইলিয়াস কাঞ্চন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন। আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন, আইনের ব্যবস্থা নেব, এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে। আজকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, গত 17 বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন আমরা আজকের সুসময়ের কুকিলদের আমরা কেউ পাশে পাইনি। আজকে যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা যখন একটি শান্তি শৃঙ্খলার ভিতরে দেশের বিরাজমান রাজনীতির পরিস্থিতি নিয়ে যখন আমরা উদ্বিগ্ন, তখনই পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর বা গোষ্ঠী আজকে নতুন রাজনৈতিক দলের নামে একটি হরি খেলায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আম জনতা নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। যে ব্যক্তি বাংলাদেশের রাজনীতির সাথে কখনো তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, তিনিও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন। আরেকটি রাজনৈতিক দলের সময় সামরিকতা বিষয় নিয়ে আমজনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন, যদিও এই দলের ব্যাখ্যা আমার কাছে নেই। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন এবং আওয়ামী লীগের দোসর সেই শওকত মাহমুদকে আগামী 24 ঘন্টার সময় দিয়েছি। এই 24 ঘন্টার ভিতরে ওনার যে জনতার পার্টি নামে এটি যদি সংশোধন না করে, তাহলে উনি যেই জায়গায় দলের আত্মপ্রকাশ করবেন সেখানে আমাদের জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবস্থান করবে। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদকে ফোন করে অনুরোধ করেছি তাদের দলের নামটি পরিবর্তন করার জন্য। এবং যেহেতু জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং সেই দল জেল জুলুম হামলায় মামলায় সেই দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত, আমি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং শওকত মাহমুদকে বলবো আত্মপ্রকাশের আগে আপনারা বিষয়টি বিবেচনা করবেন। অন্যথায় যদি 24 ঘন্টার ভিতরে বা আপনাদের দলের আত্মপ্রকাশের ঠিক 1 মিনিট আগ মুহূর্ত যদি আপনারা এটি পরিবর্তন না করেন, তাহলে আমি আইনের আশ্রয় নিব এবং আমি উকিল নোটিশের মাধ্যমে আপনাদের এই দলের আত্মপ্রকাশ বন্ধ করার যত প্রক্রিয়া আছে সবই আমি করার চেষ্টা করব। অবশ্য গণমাধ্যম কর্মীরা বিষয়টি হয়তো তাদের সাথে মুখোমুখি হলে আপনারা প্রশ্ন করবেন, তারা কি ব্যাখ্যা দেয় তারা তখনই শুনবেন। আসসালামু আলাইকুম। গত সরকারের শেখ হাসিনার আমলে একটি সাংবাদিক তৈরির কারখানা করেছিলেন আওয়ামী লীগ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার নতুন কিছু রাজনৈতিক দল করার পরিকল্পনা নিচ্ছে। এই ইলিয়াস কাঞ্চন হচ্ছে বাংলাদেশের, যখন তিনি
যে পদক পেয়েছিলেন শেখ হাসিনার হাতে, তখন থেকে দেখবেন উনি কোনো ধরনের কোনোদিন কোনো মঞ্চে কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি, আপনারা দেখবেন। এবং গত 17 বছর দুঃসময়ে কোনো রাজনৈতিক দলের ব্যানারে তিনি প্রতিবাদ করেননি। কিন্তু এখন উনি নায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন। অভিনয় এবং রাজনীতিবিদ এক জিনিস নয়। আর শেষ বয়সে এসে উনি কেনই বা এই রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনার মনের ভিতরে উত্তাল হয়ে জন্মগ্রহণ করছে। আরো একত্রিত হয়েছেন কার সাথে? শওকত মাহমুদের সাথে, যিনি গত 17 বছর আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা দিয়ে দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন। আপনারা দেখেছেন ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের যে সাংবাদিক গনি আহমেদকে এবং বিভিন্ন ধরনের বড় বড় আওয়ামী লীগের যত ডোনার আছে সবাইকে ওনার নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যানারে নিয়ে আসছেন। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন। আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব, এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে যদি এই দলের নামটি তিনি পরিবর্তন না করেন। আমি সম্মানের সহিত শওকত মাহমুদ এবং ইলিয়াস কাঞ্চনকে বিষয়টি মোবাইল ফোনে অনুরোধ করেছি, যেটি অনেক গণমাধ্যমকে বিষয়টি দেওয়া। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না। বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী, একজন লেখক, একজন ইসলামিক ওয়াইজিন, এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন। বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রউফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন, সেটার আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের ব্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে, যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকুক। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে, বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট। আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ, মাহফিল, আলোচনা, সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না। বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে
রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে ডিস্টার্ব করেন, কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আমি ধিক্কার জানাই। কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর? কোথায় তুমি কাজ করেছো এত বছর? সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আলেম ওলামার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই আলেম ওলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল, বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল, মাহফিলগুলোতে বন্ধ করতো, 144 দ্বারা জারি করতো তাফসির মাহফিলে। জনগণ ভালো চোখে নেয় নাই, যে কারণে তাদের পতন হয়েছে। কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কি অপরাধ করেছে কবির বিন সামাদ? কি অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে? আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না, সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহাকিক করেন না। আপনি মাহফিলের মধ্যে গেলে আপনারা এত চুলকায় কেন, এত গাখাউস কেন আপনাদের? একজন আলেম ওয়াজ নসিহত যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন, ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন। আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিলগুলোতে, তাফসীর মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন। কি এলেম আছে আপনার? একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন, তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আবার নাকি চেয়ারম্যান, আবার নাকি এমপি, আবার নাকি মন্ত্রী, এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান। মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি। আসলেই জিম্মি। কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু লুটেরা, কিছু দুষ্ট, কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি। হয় তারা মাহফিলে যাবে, চুপ করে বসে থাকবে, না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই। মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে, মাহফিলে যদি চৌক উপড়ে ফেলে, মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে, ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত। এই একই কাজ আওয়ামী লীগ করে পতন হয়েছে, এই একই কাজ আওয়ামী লীগ করে ধ্বংস হয়ে গিয়েছে। সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই, নিন্দনীয় কাজ করেছেন। এই একই কাজ এই গত 2 দিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাফসীর মাহফিল, প্রায় 50 বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল, নিজেরা কামড়াকামড়ি করে বন্ধ করে রেখেছিল। জানি না এখন চালু হয়েছে কিনা। এটা কোনো ধরনের ভালো কাজ নয়। এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াতের, এটা ইঙ্গিত বহন করে পতনের, এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের। আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা, সন্ত্রাস কিংবা চাঁদাবাজ। আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিমটম বোঝে, মানুষের পালস বুঝে, তারাই আপনাকে ধরিয়ে দেবে। আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। কত বড় দুঃসাহস একজন আলেম, আলেম সে যেই হোক, এলেমের পার্থক্য থাকতে পারে, আমলের পার্থক্য থাকতে পারে, বয়সে ছোট বড় থাকতে পারে, কিন্তু একজন ওয়াইজিন, আমার বাড়ির মেহমান, তাকে আপনি প্রশ্ন করবেন, আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে, মন মতো না হলে আপনি সেখানেই করবেন। চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দুমাত্র ইসলামের প্রতি দরদ নাই। এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনই, কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি, এটা তো কিচ্ছু না, এটা তো নাথিং। বিএনপির এটা তো একেবারে পার্ট, একেবারে স্মল, এটা মেম্বারের যোগ্যতা নাই। কিন্তু এই আব্দুর রবকে বলছি না, আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, শুধু রব নয়, আরো যারা বড় বড় মহারথী রয়েছে, যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বিষোদ্গার গায়, ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন, না হয় বহিষ্কার করেন, না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন। এরা আপনার দলের বিন্দুমাত্র উপকার করবে না। মনে মনে ভাববেন না যারা আজহারীর বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছেন, না, দলটাকে একেবারে গোয়ার ভিতরে, আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে, হ্যাঁ, ফজলুর রহমানের মতো একজন নেতা, বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে, দলে এত নেতা শর্ট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে।
এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে, আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে। এই সকল হারুন পাপিয়ে দিয়া এই দল টিকবে না। এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে যান, মাহফিল মজলিসগুলোর উপরে আক্রমণ করে যদি টিকাতে চান, তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে, তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়, শেখ হাসিনার পথেই হাঁটতে হবে। আমি সে কারণে স্পষ্টভাবে বলতে চাই, এই ভাষাগুলো দেখুন এবং শিখুন। কি করছেন এগুলা? জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা? এদেশ 5ই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপদাদির তালুকদারিগিরি চালানোর জন্য নয়। এদেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য। অতএব সাবধান হয়ে যান যারা এই সকল নোংরামির সাথে সম্পৃক্ত। আমি মনে করি তারা এই দল, এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রশ্নবিদ্ধ করছে। যারা এটা করছে তাদের থেকে দলকে সাবধান করার এখনই সময়, না হয় পতন নিশ্চিত। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্টতা বলে কিছু নেই। এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি আজও পর্যন্ত একই বক্তব্যের বা আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নির্বাচনই বাংলাদেশের সমস্যার একমাত্র সমাধান নয়। আমাদের দেশে হাজারো সমস্যা আছে। যদি নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান হয়, এদেশে অনেক নির্বাচন হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। শুধু এতটুকু উদাহরণ দেই, যারা ভোট কাউন্ট করবে, যারা মাঠ পর্যায়ে থাকবে, সেই প্রশাসন কি এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে তারা কি সংস্কৃত হয়েছে? তাদের কি অ্যাক্টিভিটিস বেড়েছে? তারা কি বর্তমানে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? সন্ত্রাসী বন্ধ করতে পারছে? যদি এখনই না পারি তাহলে নির্বাচন পিরিয়ডে পারবো কিভাবে? আমি এই কথা বলবো না ডিসেম্বরে, জানুয়ারিতে, জুনে। আমি এই কথা বলবো না কবে নির্বাচন হবে। আগামীকাল নির্বাচন হোক, কিন্তু সংস্কারের পরে নির্বাচন হোক। এখন সংস্কার করতে যতদিন লাগে, আমি মনে করি একটা যৌক্তিক সময় সংস্কার করা উচিত। কমপক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারের ভিত্তিতে কমপক্ষে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচনের জন্য যেই সময়টুকু প্রয়োজন, যে সংস্কারের প্রয়োজন, কমপক্ষে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন দেওয়া হোক। যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো অবস্থাতেই এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটা আমি মনে করি। ঠিক, কিন্তু আপনি বলছেন যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা নিয়ে একটা বিতর্ক রয়েছে। দুটি টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি সামনে, একটি হলো ডিসেম্বর আর একটি হলো জুন। রেফারেন্ডাম দিয়ে দেন, একটা রেফারেন্ডাম দিয়ে দেন, গণভোট দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আপনি যে যৌক্তিক, আপনি যৌক্তিক সময়ের কথা বলছেন, সেই যৌক্তিক সময়টা আপনি বলছেন যতদিন লাগুক একটা যৌক্তিক সময়। এর বাদে আমরা দেখতে পাচ্ছি দুটি টাইম লাইন। সেই দুটি টাইম লাইনকে আপনি যৌক্তিক সময় মনে করেন না, নাকি এর চেয়েও বেশি যদি প্রয়োজন হয় তাও দেওয়া উচিত বলে মনে করেন? আমরা যখন মনে করব যৌক্তিক সময়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হলে জনগণ সেটাকে গ্রহণ করুন, আমি এই সেটাকে যৌক্তিক সময় মনে করি। এখন যা নির্বাচনের জন্য আমরা সে উদ্গ্রীব, এরা তো আওয়ামী লীগের 29 সন পর্যন্ত সময়কে মেনে নিয়েছিল। এখন আমরা সহ্য করতে পারতেছি না কেন? এর কারণটা কোথায়? আচ্ছা, আপনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকুতে আসছে, যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, হাজার ঋণগ্রস্ত এক দেশ, যেখানে আওয়ামী লীগের সাজানো এক প্রশাসন, আপনি যদি হুট করে মনেই করেন যে 2-1 দিনের মধ্যেই বা 8 মাস বা 6 মাসের মধ্যেই নির্বাচন দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আমি দেখছি অনেক জ্ঞানীরাই মনে করে না। কেউ মনে করে না তা না, আমি অধিকাংশ জ্ঞানীর কথাই বলছি, তারা মনে করেন না। এবং দেখবেন যাদের দল নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না, এমনকি দেখেন রুমিন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। এটা আমার বক্তব্য না,
আবার সেখানে দেখেন যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? আগে কমপক্ষে নমুনা দেখাক। আর আমরা মানে মনে করি বিএনপিকে এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থাটা বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনি সেটাকে ইঙ্গিত করছেন? না, আমি কারোর কথা স্পষ্ট বলছি না, আমি মনে করি যারা মনে করি, যেমন আমিও যদি আমার দলকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তো এটা হবে, সৃষ্টি হবে। নিশ্চিত কিভাবে করবে এটা? কোন পর্যায়ে আপনি হলে পরে আপনি নিশ্চিত স্থানীয় নির্বাচনটা আগে দেওয়া হোক, আগে স্থানীয় নির্বাচনটা দেওয়া হোক কমপক্ষে, আমরা দেখি সেখানে অবস্থাটা কি। একটা টেস্ট কেস, আমরা একটা টেস্ট কেস করি, স্থানীয় নির্বাচনটা আমরা দিই, যদি দেখি সেখানে না সবাই ভদ্র বিশিষ্ট, দখলদারি নাই, চিল টাকাটাকি নাই, হুমকি নাই, ধুমকি নাই, বা যদি এবং প্রশাসন দেখি নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করছে, তাহলে কমপক্ষে টেস্ট কেস হয়ে গেল। এটাও তো জাতি কমপক্ষে মেসেজ পাবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে। আচ্ছা, কিন্তু এই গত 8 মাসের মতো হয়ে গেল, এই সরকারের অর্জন থেকে আপনার কাছে কি মনে হয়, যে আশা আপনি প্রত্যাশা করছেন যে এই সরকার প্রয়োজনীয় সংস্কারগুলি করা ছাড়া নির্বাচন দিলে পরে ভালো নির্বাচন হবে না, এই সরকার কি সেই সফলতা দেখাতে পেরেছে এই কদিনে বা এই কয়েক মাসে? দেখেন, 8 মাসে তো একটা বাচ্চার দাঁতও ওঠে, সেখানে সরকার 8 মাসে কি করবে? 8 মাস তো মন্ত্রণালয়, তারপর মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে না, সেটা তো আমি যেটাই বলতেছি, 8 মাস তো কমপক্ষে অনেক সময় মন্ত্রণালয়ের পথ চিনতে চিনতে সময় চলে যায়। তারপরে আমি মনে করি 8 মাসে যতটুকু করছে এবং যতটুকু চেষ্টা করছে, যা তো আশা অতীত, যা চিন্তাও করা যায় না। যেরকম আপনি দেখছেন বিদেশি বৈদেশিক ঋণগুলি মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছে, এবং আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। দ্রব্যমূল্যের পুরো রমজান মাসে নিয়ন্ত্রিত ছিল, আজও নিয়ন্ত্রিত অবস্থা আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেইভাবে হাহাকার শুরু হওয়ার কথা ছিল, দুর্ভিক্ষর কথা ছিল, আলহামদুলিল্লাহ সেই দুর্ভিক্ষ আমাদের দেখা যায়নি। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যত খারাপের দিকে যাওয়ার কথা ছিল, পরিকল্পিতভাবে এটা খারাপ করার চেষ্টা করতে চলছিল, কিন্তু তারপরেও এখন পর্যন্ত পূর্ণ ভালো না হলেও ভালোর দিকে যাচ্ছে, প্রশাসন সক্রিয় হচ্ছে। হ্যাঁ, তবে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু বিদেশি দালাল, বিদেশি চক্র ঢুকে গেছে, সেটা পরের কথা, সেটা পরের কথা। কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু মোটামুটি সংস্কার করার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য, উন্নয়ন করার জন্য, বিদেশি বিনিয়োগ বাড়াবার জন্য, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, আপনি দেখেন চীন সফরই তো আমাদের শত্রুদেরকে নাড়া দিয়েছে এবং ভীতি সৃষ্টি করেছে। এরপর থাইল্যান্ডের সফর দেখেন, সেটা পরিপূরক হয়েছে। আবার বিদেশি বণিকরা, ব্যবসায়ীরা যখন আমাদের দেশে সুন্দর একটা ফলপ্রসূ মিটিং উপহার দিয়েছে, এটা তাদের মধ্যে আশা সঞ্চার করে। আমি মনে করি এগুলি আলহামদুলিল্লাহ এই সরকারের এখন আওয়ামী লীগ তো নাই, তারপর আওয়ামী লীগের ব্যর্থতা হলো এখন পর্যন্ত প্রশাসন সক্রিয় করতে পারছে না, পেশিবাদের বিচার করতে পারছে না, যারা খুনি ছিল তাদেরকে এখন বিচার আওতায় আনতে পারে নাই, এরপরে সন্ত্রাসী দমন করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, এগুলো কিন্তু তাদের ব্যর্থতা। এরপরে আসুন কোথাকার এক নারীবাদী না পতিতাবাদী আমি জানি না, ওই যে পতিতাবাদী একদল মহিলা, ওদেরকে আমি নারীবাদী বলবো না, ওই পতিতাদেরকে উৎসাহিত করার জন্য একটা সুপারিশ করছে যে এখানে বেশ্যাখানাকে ই করতে হবে, যৌনকর্মী হিসাব ঘোষণা দিতে হবে। আমি মনে করি ওগুলো নারীবাদী না, ওগুলো হলো যৌনবাদী, ওগুলো টান বাজার থেকে চলে আসছে। এখানে 92% তারা তো তাদের একটা সামাজিক অবস্থান আছে, তারা সবাই নারীদের নিয়ে কাজ করে, তারা এনজিও করে, তারা সবাই শিক্ষিত, তাদের একটা জাস্ট তারা পর্যালোচনা করে তাদের একটা প্রস্তাবনা দিয়েছে। শোনেন, টান বাজারও সামাজিক, টান বাজারও সমাজে, টান বাজারে কিন্তু এখন আর যৌনপতিতা নাই। যাই হোক, জানি না আমি, ওইটা মাসহুর কথা বলছি। আচ্ছা, নয়তো এই ঘোষণা দিতে পারে না বাংলাদেশে, যার মধ্যে ভদ্র বিশিষ্ট সতীত্ব আছে, যাদের মধ্যে ভদ্রতা আছে, সতীত্বতা আছে, তার এই প্রস্তাব কোনোদিন দিতে পারে না।
তাদেরকে আমরা আমি আমি নারী অধিকার নিয়ে খুব বেশি বিতর্ক আপনার সাথে করবো না। অধিকার না, এটা চান না নারী নারী অধিকার, নারীরা সমান অধিকার পাক, নারীরা নিজেদের প্রাপ্য বুঝে পাক, সরকার নারীরা এমন কোন সমান আইনকে অধিকার সংশোধন কেন? করে আরেকটু নারীদের জন্য আরো অধিকার, আরেকটু কি বলে ন্যায্য অধিকার যেন তারা পায়, এই ধরনের ভূমিকা রাখুক এই সরকার। আমি বলি নারীদের শুধু সমান না, আমি চাই আমার চেয়ে 1000 গুণ অধিকার বেশি পাক। হুম। আমি নারীদের সমান অধিকার চাই না, আমি ন্যায্য অধিকার চাই। ন্যায্য অধিকার মানে আমার মেয়ে পতিতালয় করবে, এটা কি ন্যায্য অধিকার? এটা কি নারীর অধিকার? না, এরকম কিছু তো চাইনি। তারা চেয়েছে যারা যৌনকর্মী বর্তমানে রয়েছে, যারা বর্তমানে যৌন, ওই মেয়েটা কার? ওই মেয়েটা কার? ওটা যে কারো হোক, কিন্তু তারা তো উৎসাহ দিচ্ছে না। তারা যারা রয়েছে বর্তমানে, তারা যেন তাদের অধিকারটা পায়, তারা যেন তাদের ওই শ্রম, এইটা তার মেয়েকে ব্যবহার করবে কিনা এবং সে নিজে কাজে লিপ্ত হবে কিনা, তাদের এই প্রস্তাবনার মাঝে তো অন্য কাউকে উৎসাহ দিচ্ছে। সেটা তো আমার এক মায়ের মেয়ে, ওই মেয়েটা আমার বোন, ওই মেয়েটাও কোনো আমার ভাই মেয়ে। আমি তাকে তার ওই সমস্ত চরিত্র থেকে নিয়ে এসে আমি তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, তাদের ভদ্র আদর্শবান কোন জায়গা থেকে সেটিং করতে পারি। এইটাই তো আমার কাজ ছিল। আমি যদি এই কাজ করতে চাই তাহলে তাদেরকে আগে স্বীকৃতি দিতে হবে আমি কাজে লিপ্ত। আপনি কার মেয়েকে এই কাজ করাবেন? কার বোনকে এই কাজ করাবেন? আমাকে বলুন, কার মাকে এই কাজ করাবেন আপনি? কিন্তু কারো মা বোনকে দিয়ে কাজ করানোর কথা বলেনি। তারা যেটা বলেছে যে যারা যৌনকর্মী বর্তমানে বাই প্রফেশন, পেশা হিসেবে যারা এটাকে নিয়েছে, যেমন দৌলতদিয়াতে আছে, আমাদের দেশে কিছু কিছু জায়গায় আছে, যারা অলরেডি এই কাজে নিয়োজিত পেশা হিসেবে তারা নিয়েছে, তাদের ওই পেশাটাকে যেন অবশ্যই সরকার রিকগনাইজ করে যে তারা কেউ যদি বলে, কেউ যদি কোনো বাচ্চা দিয়ে বলে আমি মদ খাওয়ার পেশায় ব্যবস্থা করবো, একজন বাবার উচিত তাকে ভালো একটা পেশায় সংযুক্ত করা। কেউ যদি বলে আমি চুরির পেশায় অভ্যস্ত হব, তাকে উচিত চুরির পেশার থেকে বাদ দিয়ে, কেউ যদি বলে ডাকাতি কাজে ব্যস্ত, আমি খুনি পেশায় অংশগ্রহণ করব, একজন ভদ্র মানুষের কাজটা কি? কিন্তু সেখানে যেসব পুরুষরা যায় সেসব তাদের ব্যাপারে কি বলবে? লুচ্চা, ওদের বিচারে আওতা আনা উচিত, দুইটার বিচারে আওতা আনা উচিত। এবং শরিয়াত তো শুধু মেয়েদের বিচারের কথা বলেন, সমান সমান বিচার, সমান সমান। এখানে ইসলাম তো সমান সমান বিচারের কথা বলছে। এই প্রস্তাব দেওয়ার সাহস পাইল কিভাবে ইউনূস সরকারের উপদেষ্টা? হাজার রক্তের উপরে যারা বিদায় হয়েছে, মুসলমান রক্তের উপরে যারা রক্ত দিয়েছে, একটা তো লুচ্চা ছিল না। এই প্রস্তাব দেওয়ার সাহস পায় কিভাবে? এদের এরা কোথার থেকে এই সমস্ত যৌনকর্মী নিয়ে আসে? 433টি প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব নিয়ে আপনি দ্বিমত পোষণ করলেন। বাকি আরো কয়েকটার মধ্যে যেমন খুবই গুরুত্বপূর্ণ আরো কয়েকটি প্রস্তাব রয়েছে, সেটি হলো যে নারীদের জমি বা সম্পদের অধিকার। এই কথা বলার সাহস পায় কিভাবে? কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পায় কিভাবে? মহিলারা এক জায়গায় সম্পদের সমান অধিকার, এক জায়গায় তো অংশ পায় মহিলারা। মহিলারা কি এক জায়গায় অংশ পায়? তারা বাপেরটা পায়, মায়েরটা পায়, স্বামীরটা পায়, ছেলেরটা পায়। এ কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে। ইসলাম তো কারোর উপর জুলুম করে নাই। ইসলাম এমন সুন্দর বন্টন করে চিন্তাও করতে পারবেন না। আপনি দেখেন একজন ছেলের উপরে দায় দায়িত্ব কি এবং একজন মেয়ের উপর দায় দায়িত্বটা কি? একজন ছেলের উপর দায় দায়িত্বটা কি, একজন মেয়ের উপর দায় দায়িত্বটা কোথায়? বোন যখন চলে যায় তখন ছেলের উপরে সমস্ত মায়ের দায়িত্ব পড়ে, ছোট ভাইয়ের দায়িত্ব পড়ে, ছোট বোনের দায়িত্ব পড়ে, সংসারের দায়িত্ব পড়ে। ইসলাম কি শরিয়াত তো বুঝতে হবে। এখানে শরিয়াত জুলুম করেনি। শরিয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি সব না এনে কোন এক জায়গার থেকে কথা বলেন তাহলে তো হবে না। শরিয়াতটাকে দায়িত্ব দিয়েছে, আমার একটা দায়িত্ব দিছে, আমার বোনের একটা দায়িত্ব আছে, সেখানে শরিয়াত। আর বেশ ভালো কথা, যারা আমরা শরিয়াত মানি আমাদের মেয়েরা তো এটার উপর কোনো এশকাল তুলে নেই, প্রশ্ন তুলে নেই। এটা তুলছে কারা? এখন কোন নাস্তিক আমার উপরে কথা বলবে তাহলে আমি শুনবো? কোন হিন্দু যদি আমার ইসলামের আইনের উপর কথা বলে আমি শুনবো? আবার হিন্দু আইনের উপর মুসলমান কথা বলে শুনবো? যাই হোক, আমি কথা যদিও শব্দগুলি চুজ করছি আমি ইচ্ছা করি। বলে কেন ইচ্ছা করে করছি? দেখেন সমাজের মধ্যে কিছু শব্দ এমন ভাবে চুজ করা হয়েছে, ঘৃণিত শব্দ। এটা কেন চুজ করা হয়েছে বলেন তো? এই ঘৃণিত শব্দ চুজ করা হয়েছে এই কাজটাকে ঘৃণা করার জন্য।
আর আমাদের কিছু জ্ঞান পাপীরা এই শব্দগুলি প্রয়োগ না করে শুদ্ধ শব্দ ব্যবহার করে, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে এদেরকে সেই কাজগুলি উৎসাহিত করে। রাইট, জি। আমি আপনার কাছে আরো অন্যান্য অনেকগুলি বিষয় আছে, সেগুলোর মধ্যে একটু যেতে চাই। সেটা হলো যে এনসিপি না, বা মানে এইটা আমি বলবো, এইটা হলো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এই সমস্ত কোথা থেকে সরকার কুলাঙ্গা কিন্তু এখনো এটাকে অ্যাপ্রুভাল দেয়নি, জাস্ট তারা সুপারিশ দিচ্ছে। দেয়ার আগে যে পাইতে কোথায় সে হুম। রক্ত দিয়েছি আমরা। দেখেন সাগর সাহেব, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। হুম। কেউ ছিল নেপথ্যে, হুম। কেউ ছিল নেপথ্যে। ধরে নেন আজকে হাজারো ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সিনে ছিল না, এরা বলতো কি আমরা নাই। দেখেন তো অন্য অন্য সংগঠনের কেউ কি সিনে ছিল, বলতো আমরা নাই। কিন্তু আমরা তো মাঠ পর্যায়ে ছিলাম। যদি ব্যর্থ হতাম আমাদের অবস্থাটা কি হতো আপনারা বলেন তো? হুম। অনেকেই বলতো আমরা নাই, আমরা ছিলাম না। অনেকে তো সরকার এসে 3 4 বৈঠক করেছে, রাইট। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। হুম। না, আপনারা তো সরাসরি ছিলেন, একদম সরাসরি। সর্বপ্রথম আপনি তো সেই ভেঙে সামনে গেলেন। এইসব এগুলো তো ইতিহাস, মানে কি ইতিহাস বলতে এখন এইটা যদি কেউ মনে করে যে বাস এখন যে এইটাকে জায়গাতে আসি, আপনাদের সেই বন্ধন গেল কোথায়? আমরা দেখতে পাচ্ছি সেই বন্ধন এখন আপনারা, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? আওয়ামী লীগ তো এতদিন ছিল, বুঝলাম, আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে। এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে, আর চাঁদাবাজ গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ। চাঁদাবাজির দায়ে তো অনেক, এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত না। সব আমাদের প্রতিপক্ষ, এগুলো সবগুলি প্রতিপক্ষ। এনসিপি নতুন দল, ছাত্রদের দল, তাদের ব্যাপারে আপনার মতামত কি? দেখেন এরা নতুন আর্টস, এরা এখন পর্যন্ত পথ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই। ছাত্র ছিল, সেখান থেকে আর্টস। আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে। আবেগের সাথে কাজ করলে ফেল করবে। এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা, কণ্টক কাকীর্ণ রাস্তা, কুসুমস্তীর্ণ রাস্তা নয়। রাজনৈতিক রাস্তা কুসুমস্তীর্ণ নয়। এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করা খুব কঠিন। কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কার জন্য খুব সহজ না। এর জন্য অভিজ্ঞ জ্ঞানী, আল্লাহর রহমত সবকিছুর প্রয়োজন। যদি তারা আলহামদুলিল্লাহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ রহমত নিয়ে এবং ইখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে, তাহলে মানুষ গ্রহণ করবে। আর যদি এগুলি না থাকে, গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। তার মানে তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আলাদা করে দেখছেন, কারণ অনেকে মনে করে বর্তমান সরকারেরই ক্রিয়েশন এই দল এনসিপি। আপনি কি সেরকম ভাবে দেখেন এই দল? দেখেন, সরকারে তারা ছিল, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার। এর জন্য মানুষ মনে করতেই পারে, কিন্তু যখনই দল হয়ে যায় তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না, আমি মনে করি। তার মানে এই দলটিকে, এনসিপি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে, সরকারের কোনো অংশ হিসেবে দেখতে চাচ্ছে না। এটা আমি দেখতে চাই না। হয়তো তাদের প্রেশার ক্রিয়েট করতে পারে বা ভালোবাসতে পারে, সেটা ভিন্ন কথা, বাসতেই পারে। যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা, কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো এখন জানি না আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন তখন তো জোট ভিত্তিক নির্বাচনও হয়েছে, জোট ভিত্তিক আন্দোলনও করেছেন, জামাত ইসলামের সাথে বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে, একটা চিত্র ছিল। এখন এটা তো সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত ইসলাম। ওই সময় কিন্তু জামাত ইসলাম বা শিবির কেউ আন্দোলনের সময় জুলাই আগস্টের আন্দোলন করে ছাত্র শিবির বা জামাত ইসলাম ওপেনে কোনো নামদার কোনো আন্দোলন করেন। বিএনপি কিন্তু নামদার করে আন্দোলন করেন এবং বিএনপি তো বলেছে আমরা আন্দোলন সম্পৃক্ত না। তারা বলছে এটা তাদের কৌশল ছিল। এটা কৌশল হোক যাই হোক, কিন্তু আমরা যদি অস্বীকার করি তাদের স্বীকৃতি দেওয়ার কিছু নেই। যদি কেউ অস্বীকার করে তাহলে প্রমাণ করতে পারবে না। তাহলে এত মানুষ কারা ছিল বলে মনে করেন আপনি? আমি সেইটা বলতেছি, জনগণ ছিল, জনগণ ছিল। সেই জনগণ আমি এই কথা বলছি না কেউ ছিল না তা বলছি না, কিন্তু আমি নাম ব্যানার কথা বলছি। বুঝতে পেরেছি। আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগের এন্ট্রিতে যারা ছিল তারাই ছিল। কিন্তু কেউ যদি বলে অমুক দল অমুক দল অমুক দল, কিন্তু যারা ছিল না এই যে তাদের যদি অস্বীকার কেউ করে তাহলে স্বীকার করার কিছু নেই। স্বীকার ছিল না আমি বলি নাই, কিন্তু আমি আগেই বলছি
কিন্তু মানে কেউ যদি অস্বীকার কিন্তু সেটা তারা বলেছে, তারা এটা সম্পূর্ণ তাদের একটা রাজনৈতিক কৌশল ছিল। কৌশল থাকুক যেটা থাকুক, আমি তো আগেই বলছি যে কৌশল এমন জিনিস, যদি সাকসেস না হইতো বলতো আমরা ছিলাম না। আচ্ছা, আমি কথা বুঝাতে পারছি? তারা কৌশল হলেও আর না বললেও তারা বলতো যে এমনিতে তারা মাঠে ছিল না বলে মনে করেন কিনা? আপনি মনে করেন কি তারা ছিল কি ছিল না? আমি এই কথা বলবো না যে কেউ ছিল না, কিন্তু কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না, আমি সেটা বলছি। ছিল না তা বলি নেই, কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোনো উপায় থাকবে না, এটা ভিন্ন কথা। এই কৌশলকে তারা আবার যদিও এই ব্যাহত হতো আন্দোলন, তাহলে হয়তো অন্যরকম রূপ দেখতে পারতাম আমরা তাদের, এটাই অন্যরকম হতো, কিন্তু আমাদের জন্য সুযোগ ছিল না। আমি যেটা বলতেছি যে দেখেন, অনেক সময় এক আন্দোলন একই সাথে করে, পরবর্তী ডিভাইডেড হয়েছে। যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে ভাগ হয়ে গেছে। এখন সেই রাশিয়া এবং আমেরিকা সবচেয়ে বড় দুশ্মন। 71-এর যুদ্ধ কিন্তু সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে জাসদ তার আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি গুণাগুণ হয়েছে। সিরাজ সাদ্দার সাহেব কিন্তু আন্দোলনে ছিল 71-এর আন্দোলনে, কিন্তু তাকেই কিন্তু শেখ সাহেব হত্যা করেছে। অনেক আন্দোলনগুলি একসাথে হয়, কিন্তু পরবর্তী ডিভাইডেড হয়ে যায়, তার চেয়ে যাওয়ার কিছু নেই। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।